অংশু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছে, হি ইজ ডান। আর ব্যর্থতার গল্প তো অনেক বড়, ওটা এই একটা শোতে বলা যাবে না। সব কিছু মিলে একটা অন্য, আপনার মাথায় এই চিন্তাটা কিভাবে আসলো? আচ্ছা, পলাশ কিভাবে প্রেজেন্ট করা যায়? সবাই সরি বলে নিচ্ছে, সবাই ক্লাব দাও। বাট জিনিসটা অ্যাকচুয়ালি খুব মজা হয়েছে, কারণ নর্মালি এগুলো তো একটু আগে থেকে নোটিফাই করা হয়। বাসনা ভালোবাসনা ভালোবাসার অনুভূতি মনে প্রাণে লাগে কেন, কাছে আসো না বেবি, দূরে দূরে থাকো কেন। ইউ আর মাই লাভ বেবি, ইউ আর মাই ফার্স্ট ওয়ান। তোর কথা মনে ভেবে শুধু করে জ্বালাতন, তুই তো নেশার গুলি বুকে লেগে আমি গান, মেডিটেশন তোর টন পুরাপুরি। ঈদ স্পেশাল আমি যদি হতাম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদ মানেই খুশি, ঈদ মানেই প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সময়। আর আপনার সেই আনন্দের মাত্রাটাকে আরও একটুখানি বাড়িয়ে দিতে আমি মিজান হাজির হয়েছি ঈদ স্পেশাল আমি যদি হতাম নিয়ে, রেডিও স্বাধীন 92.4 FM এ। বললাম স্পেশাল, অ্যান্ড ইয়াস, সত্যি শোটা অনেক বেশি স্পেশাল, কারণ আমাদের সাথে রয়েছে কিছু স্পেশাল মানুষ। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। আমাদের সাথে আছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নির্মাতা, আমার কাছে যিনি লিভিং লিজেন্ড, তানিম রহমান অংশু ভাইয়া। ওয়েলকাম করছি আপনাকে রেডিও স্বাধীন 92.4 FM এ। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো নাকি? আমি খুবই নার্ভাস, সেটা সবাই দেখতে পাচ্ছে। আমাদের সাথে আছেন শাফাত শামস ভাই, ওয়েলকাম করছি আপনাকে। হ্যালো, থ্যাংক ইউ। ঈদ মোবারক। প্রোনাউন্স মাই নেম ওয়েল। হ্যাঁ, আপনি আমার নামটা ঠিক মতো বলছেন, অ্যাকচুয়ালি তাই প্রপারলি প্রোনাউন্স করছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছেন কে মজুমদার ইশতি ভাই, ওয়েলকাম করছি আপনাকে। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে। আমাদের সাথে আরও আছে আমাদের খুব কাছের ভাই জাহিদুল ইসলাম হৃদয়, ওয়েলকাম করছি আপনাকে। হ্যালো, কেমন আছেন? ঈদ মোবারক। আচ্ছা, শুরুতেই আমরা ভাইয়ের কাছে যাব, অংশু ভাইয়ের কাছে যাব। ভাইয়া, ঈদের এই সময়টা কেমন কাটে আপনার? ঈদের সময় তো নর্মালি একটু আমাদের ব্যস্ততাই কাটে, কারণ বিভিন্ন ধরনের প্রজেক্ট আমরা তৈরি করি, সেগুলোর সাবমিশন থাকে। তো নর্মালি আমার ঈদ ট্রিগার করে ঈদের 4-5 দিন পর থেকে। ওকে, তো এবার মনে হয় একটু আগে আগে ছুটিটা শুরু হবে মনে হচ্ছে। আচ্ছা, যেটা নিয়ে আজকে আমরা আসলে বসেছি সেটা একটুখানি স্পেশাল, এবং আমরা ইতিমধ্যেই দেখতে পেরেছি খালিদ নামে একটা ফিকশন, যেটা সোশ্যাল মিডিয়ায় ট্রেলার বা টিজার যাই বলি না কেন রিলিজ হওয়ার পর থেকে একটা ঝড় তুলেছে আসলে। সো এইটা নিয়ে যদি একটু আমাদের দর্শক এবং শ্রোতা যারা রয়েছে একটুখানি যদি বলতেন। খালিদ ইজ বেসিক্যালি আ ইউটিউব কন্টেন্ট উইথ আ ফিল্ম অ্যাপিল, মানে ইটস আলটিমেটলি ইটস আ ইউটিউব কন্টেন্ট, কিন্তু ইটস আ বিগ ইউটিউব কন্টেন্ট ইন টার্মস অফ the other YouTube content we see in the history of Bangladeshi YouTube content. এটা একটু বড়। আচ্ছা, এটার মধ্যে আসলে সবচেয়ে বড় আমার যে জিনিসটা মনে হয় যে খালিদের এখনও তো আমরা মানে যেটুকু ভাইব পেয়েছি আসলে সেখান থেকে এটুকু বলতে পারি যে পলাশকে মানুষ খুব পছন্দ করছে ভিন্ন একটা ক্যারেক্টারে। এবং মজার ব্যাপার ভাইয়া, পলাশ ভাইয়াকে কিন্তু কেউ এর আগে এভাবে দেখে নাই। এরকম লুক, এরকম ভয়েসের কথার যে ডেলিভারি, সবকিছু মিলে একটা অন্য। আপনার মাথায় এই চিন্তাটা কিভাবে আসলো? আচ্ছা, পলাশ কিভাবে প্রেজেন্ট করা যায়? এটা আসলে পলাশ না, মানে আমি আসলে যাকে নিয়েই কাজ করি না কেন আমার সবসময় মাথায় একটা চিন্তা থাকে যে তাকে একটু নর্মালি সে কনভেনশনালি যেভাবে তাকে মানুষজন চেনে তার বাইরে গিয়ে একটু তাকে যদি নতুন করে দেখানো যায়। মানে তুমি যদি আমার অন্যান্য কাজগুলো ফলো করে থাকো, আমার অন্যান্য ওটিটি কন্টেন্ট, বুকের মধ্যে আগুন বা যাই বলি না কেন, অন্যান্য ফিকশনস আই হ্যাভ মেড বা মাই ফিল্মস অ্যান্ড এভরিথিং, তো either I try to do something different with new faces or making something different with known faces. The known faces থেকে যখন আমি কিছু একটা নতুন করতে চাই তাদেরকে আমি নতুন করে আসলে পর্দায় হাজির করার চেষ্টা করি। সো এই মানে এই ক্ষেত্রে এটার কোনো ভিন্নতা ছিল না, এই ক্ষেত্রে আই ডিড দ্য সেম থিং, আই রিপিটেড মাই সেলফ। বাট সবচেয়ে আনন্দের কথা হচ্ছে পলাশ গেভ হিজ 100%। আচ্ছা, হি ওয়াজ সো ডেডিকেটেড। ও ওয়ার্কআউট করেছে, ও ডায়েট করেছে, ও জিম করেছে রেগুলার। খুব যে বেশি সময় নিয়েছিলাম আমরা শ্যুট করার জন্য তা না, প্ল্যানিং অনেকদিন ধরে হচ্ছিল, প্রায় 6 মাসের মতো। বাট প্রিপারেশন ওয়াইজ অত সময়ও পাইনি, বাট হি হ্যাভ ডান 100% অ্যান্ড আই উড সে যে হি হ্যাভ ডান ওয়ান্ডারফুল ইন টার্মস অফ দ্য অ্যাক্টিং অ্যান্ড প্রিপারেশন সব কিছু মিলে। মানে এটা শুধু প্রোডাকশনের কৃতিত্ব না, আমার কৃতিত্ব না, এই কৃতিত্বটা আসলে অনেকখানি ও যে ও নিজেকে খালিদ বানানোর ক্ষেত্রে শতভাগ উজাড় করে দিয়েছে। ওকে, ফাইন, থ্যাংক ইউ সো মাচ আপনাকে ভাইয়া। আমরা যেটা করব, আমাদের সাথে বলা যায় খালিদের এক অংশ আছে ঠিক এই মুহূর্তে, অনেক বড় অংশ। তো আমরা সবার কাছ থেকে খালিদের সঙ্গে এই যে কাজ করার যে যাত্রা, এটা কেমন ছিল
শাফাত ভাই যদি একটুখানি বলতেন। খুবই ওয়ান্ডারফুল একটা এক্সপিরিয়েন্স। অংশ ভাইয়ের প্রোডাকশনে কাজ করা বা একটা অ্যাফিলিয়েশন ক্রিয়েট করা, এটা অ্যাকচুয়ালি আমার জন্য অনেকটা বড় পাওয়া। এই গানটা তৈরির পিছনে খালেদের যেই গানটা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলছি, আমরা যে কয়জন আছি এই মুহূর্তে, ইস্তি, জেডি অ্যান্ড আমি, আমরা তিনজন কিন্তু খালিদের যেই ওএসটিটা, ওকে, অরিজিনাল সাউন্ড ট্র্যাক যেটা, এটার সাথে অ্যাফিলিয়েটেড। গানটা প্রডিউস করেছে ইস্তি, ইকে মজুমদার। এটার সাথে অ্যাফিলিয়েটেড আমরা দুইজন। আপনার কানেক্ট হওয়ার গল্পটা কি? কানেক্ট হওয়ার গল্পটা একটু ইন্টারেস্টিং। ইস্তি একদিন হঠাৎ করে বলছে যে ভাই একটা গান আমি করতেছি, তুমি একটু দেখো, গিয়ে দেখো আচ্ছা গানটা কেমন লাগতেছে। সো এটা হয় কি যে ওর সাথে আমার অনেকদিনের একটা অ্যাফিলিয়েশন আছে কাজের, প্রোডাকশন ওয়াইজ। তারপরে যখন দেখলাম যে ও আমার গানটা গাইতে বললো, অ্যাকচুয়ালি ডেমো ভয়েস দেওয়ার জন্য দিয়ে অ্যাকচুয়ালি অংশ ভাইয়ের কাছে পাঠানো হয়েছে গানটা কেমন হচ্ছে এটা শোনার জন্য। দেন এই গানটা আসলে আমরা কিভাবে করব, কিভাবে প্রোডাকশনে যাব, এটা কোনো প্ল্যানিং ওইভাবে ছিল না। একটা পর্যায়ে ইস্তি হঠাৎ করে বলতেছে যে গানটা তো ভাই খালিদের জন্য আমরা মোটামুটি কনফার্ম করে ফেলছি, এই গানটা খালিদে যাচ্ছে। আমি গল্প একটু মজা করে বলি, অংশ ভাই একটু বেটার বলি, মজা হবে। অ্যাকচুয়ালি ও যেটা আসলে বলতে চাচ্ছে, আমি জিনিসটা একটু মজা করে বলি, তাহলে ওর জন্য ভালো হবে। সেটা হচ্ছে যে আমি আর ইস্তি গানটা নিয়ে অনেকদিন ধরে প্ল্যান করছিলাম। সো বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল এটা একটা ফিমেল ভার্সন হবে। আমাদের কন্টেন্টের বডিতে ইট ওয়াজ মেন ফর এ ফিমেল ভার্সন, যেখানে আমরা দেখি একটা আর্টিস্ট, শি ইজ অ্যাকচুয়ালি ড্যান্সিং ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা উইথ দিস সং। তো প্রথমে আমরা লিরিকটা নিয়ে কাজ করা শুরু করি, দ্যাট ওয়াজ এ জার্নি, কোয়াইট এ জার্নি। তারপর আমাদের লিরিক পছন্দ হলো না, আমরা লিরিক্স চেঞ্জ করলাম। দেন আমরা ভাবছি কী ধরনের লিরিক করা যায়, কী ধরনের গান গাওয়া যায়, কী ধরনের মিউজিক স্টাইল কীরকম হবে, আমরা অনেক কিছু নিয়ে। আচ্ছা, এটা এক্সপেরিমেন্ট চলছিল, লেখা হয়ে গেছে তারপরে আবার চেঞ্জ হয়ে গেছে? না, লিরিক একবার লেখা হয়েছিল, পরে আবার আমরা চেঞ্জ করেছি, মানে পুরো আমরা টাইপটাই চেঞ্জ করে ফেলেছি। তারপর যেটা হলো যে আমরা একটা জায়গায় যখন ডিটারমাইন্ড হলাম, আমি আর ইস্তি মিলে, যে দিস ইজ গোয়িং টু বি দ্য কম্পোজিশন লাইক, তখন আমরা উই স্টার্টেড হান্টিং ফর দ্য ফিমেল ভয়েস। তারপর আয়েশা মৌসুমি ফিমেল ভয়েসটা এখানে দেয় এবং আমরা গানটা রেকর্ড করি। তো যেটা করার আগে যেটা হলো যে মৌসুমি ভয়েস দেওয়ার আগে কোন একটা কারণে আসলে আমাদের আগে ও আমাদেরকে একটা ডেমো শোনায়। ওকে, ডেমোটাতে শাফাতের ভয়েস ছিল। ওকে, তাই বললাম যে তুমি ফিমেল ভয়েস, আমার দরকার ফিমেল ভয়েস, তুমি ডেমোতে মেল ভয়েস দিয়ে আমাকে গান শোনাচ্ছ। এখানে একটা ছোট্ট গল্প আছে। সেই গল্পটা হলো এরকম যে আমার খালাতো ভাইয়ের বিয়ে, ঠিক আছে? তো আমি খালাতো ভাইয়ের বিয়ে, এখানে বিয়েতে যাইতে হবে, আর ভাইয়েরও গানটা লাগবে, আর ভাইয়ের গান লাগবে মানে তো লাগবে ভাই। ওদিকে আপনার বিয়ের দাওয়া, ঠিক আছে, প্রায় বিয়ের দাওয়া থাকে। তো আমি ভাইয়ারে বললাম যে আমার এখন মনে হচ্ছে আমি ভাইকে টেক্সট করছি, আমি যদি বেঁচে থাকি তাহলে আমি গানটা আপনার ডেমোটা পাঠাবো, আর যদি মারা যায় তাহলে আমাকে মাফ করো। তো ও আসলে আমাকে বুঝে বাঝায় একটা মেল ভয়েস দিয়ে গানটা পাঠিয়েছে, এবং ভাইয়া আমাকে বকা যায় এটা কেন এমন হলো। হ্যাঁ, প্রিডমিনেন্টলি এখন আই নিড টু হিয়ার আ ফিমেল ভয়েস না, কারণ আমি তো জিনিসটাকে ওইভাবে পিকচারাইজ করবো। আবার চিন্তা করার জন্য আমি যখন মিউজিক ভিডিও বানাই, আমাকে পুরো গানটা আগে শুনতে হয়, দেন আই কাম আপ উইথ দি আইডিয়া, দ্য এডিট ইভেন। আচ্ছা, পুরো জিনিসটা মাথায় নিয়ে আমি শুটে যাই। তাই হলো তুমি আমাকে মেল ভয়েস শোনাচ্ছ, মেল ভয়েস ভার্সন দিছো, এটা ডেমো ভয়েস হোক, ডেমো ভয়েস হলে আর এটা মেয়ের ভয়েসে ডেমো দিবা, তুমি ছেলের ভয়েসে ডেমো দিছো কেন? আচ্ছা, বাট দ্যাট ওয়াজ দ্য ম্যাজিক, দ্যাটস হাউ ইট অল চেঞ্জড। হ্যাঁ, তো বাট ওর ভয়েসটা আমার শুনে বেশ ভালো লাগলো, যে বাহ, ভালোই তো লাগে। প্রথম শুনেছিলেন? হ্যাঁ, ওর তো ডেমো ভয়েসটা ওর ছিল। আচ্ছা, হ্যাঁ, প্রথমটা। তো যেটা হলো যে এরপর তো আমরা গানটা নিয়ে একটু সবাই চিন্তা ভাবনা শুরু করলাম। তো আমি পলাশকে পাঠালাম, পলাশ শুনে বললো ভাই খুব সুন্দর লাগতেছে গানটা নল। তো এই ভালো লাগলো আমাদের। তো এরপর যেটা হলো, এরপর তো আমাদের ফিমেল ভার্সনটাও হয়ে যায়, কিন্তু ওই যে মেল ভার্সনটা সবার মাথায় ঢুকে গেছে, ওখান থেকে কেউ আর বেরাতে পারছে না, মানে আপনারা টিমের যারা ছিলেন। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যেদিন আসলে আমরা শ্যুট করি ফিমেল ভার্সনটা, সেদিন সেটের মধ্যে আমরা ডিসাইড করি যে আমরা মেল ভার্সনটাও শ্যুট করব। আচ্ছা, এটা কিন্তু আমাদের প্ল্যানই ছিল না। অ্যান্ড দ্য ক্রেডিট গোজ টু ইশতি, জেডি তো আছে, অ্যান্ড ডেফিনেটলি শাফাত।
কারণ হচ্ছে শাফাত না শিফাত। আপাতত আমার নাম শিফাত ভাইয়া, আপাতত শিফাত। আচ্ছা আপনার নামটা প্লিজ একটু মাইক্রোফোনে যদি জোরে করে বলেন। আমার নাম হচ্ছে শাফাত শামস, বাট আমার নাম আপাতত ইউটিউবে শিফাত। নামটা কি এভাবে লাজুক ভাবে বলেন, পছন্দ করেন? না না, আমি তো এইভাবে না ওই লাজুক ও ইউটিউবে একটু ওটা চলে আসছে এখন শিফাত নামেই, ও ডিপেন্ডস অন হিম যে নিজেকে কিভাবে পপুলারাইজ করবে। তারপর যেটা হলো যে আসলে আমরা ঠিক করলাম যে আমরা একটা মেল ভার্সন শুট করব, যেটা কমপ্লিটলি আউট ফ্রম দ্য মেইন কন্টেন্ট, ইন্ডিভিজুয়াল শুট। আচ্ছা, কারণ পলাশ লাভড ইট সো ওয়েল, এবং আমরা চিন্তা করলাম যে এটা পলাশের উপরে একটা পিকচারাইজেশন হওয়া উচিত। কারণ আসলে তখন আমাদের মানে টেকনিক্যালি মেল ভার্সনটা আমাদেরকে অনেক বেশি কিক দিচ্ছিল। ওকে, তো এইভাবেই আসলে আমাদের মেল ভার্সনের পুরো জিনিসটা ফাইনালাইজড হয়, এবং ও পরে ফাইনাল ভয়েস দেয়, এবং ও শামস থেকে শাফাত থেকে শিফাত হয়ে যায়। আচ্ছা আমরা একটু ইস্তিফের কাছে আবারও যেতে চাই। এই যে কাজ করা সবকিছু মিলে অনুভূতির কথা খালিদের সাথে কেমন লাগছে? খালেদের সাথে অনুভূতিটা এটা খুব অন্যরকম, মানে কারণ হচ্ছে কি আমার মনে আছে এখনো যে 2017-18 সালে ভাইয়া আমার আরেক বড় ভাইয়ের ভিডিও বানাতে গেছে, আমি ওই ভিডিও বানানোর সময় এখানে ছিলাম। তো ওই সময় আমি মনে মনে ভাবতাম যে আশা আল্লাহ আমি কি ভিডিও বানাতে গেছি এটা বলো। একটা মিউজিক ভিডিও, সরি। তো তখন আমার আসলে মনে থাকে না ইচ্ছা হয়েছে যে আমি কোনো সময় কি ভাইয়ের সাথে কাজ করতে পারবো, মানে স্বপ্নটা ছিল যে অংশু ভাইয়ের সাথে কাজ করব। হ্যাঁ, মানে ও বেসিক্যালি তানজিব সারোয়ার, যে ও আমার আরেক ছোট ভাই, ওরই একটা গান আমি শুট করছিলাম। কোনটা ওই যে ইসে সুন্দরবনে শুট হচ্ছিল, তখন মনে হয় ইস্তি আসলে শুটে গিয়েছিল, আমি ওকে নোটিস করি। 100 ভালোবাসার প্রথম সিনটা কিন্তু আমি আসবে, তখন আমার লম্বা লম্বা যাই হোক আপনাকে খেয়াল করিনি আমরা কেউ। হ্যাঁ, তো ওখান থেকে আসলে ও আমাকে নোটিস করে রাখে, বাট আমার তো মাথায় ছিল না, কারণ তানজিবের সাথে অনেক ছেলেপুলে ঘুরে। সো আই কুডন্ট রিমেম্বার যে আসলে হু ইস্তি ইজ, বাট আই এম রিয়েলি হ্যাপি যে ইস্তি ইজ বিকামিং আ ভেরি গুড কম্পোজার, এবং আই উড সে যে আই মাস্ট সে যে হি ইজ ভেরি ট্যালেন্টেড অ্যান্ড গিফটেড। খালি একটু সকাল সকাল ঘুম থেকে উঠলেই হয়। হ্যাঁ, মানে এটা মিউজিশিয়ানদের একটা ব্যাপার থাকে, কারণ আমার বাবাও মিউজিশিয়ান, আই এম অলসো মিউজিক কম্পোজার সান, আমি জানি মিউজিশিয়ানরা কীভাবে লাইফ লিড করে। বাট হয়ে যায়, বাট ফান অ্যাপার্ট লাইক হি ইজ ভেরি ট্যালেন্টেড অ্যান্ড গিফটেড, এবং আমি চাই যে ও আরো ভালো করুক। বাট আমাদের শো এখনই শেষ হচ্ছে না, আমি 5 লাইনগুলো আসতে। ঠিক এই মুহূর্তে জেডি ভাই অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছে, যে আমার কথা কি জিজ্ঞাসা করছে। যাবো, জেডি কখনো সবচেয়ে এমন চুপচাপ থাকে না। একদম একদম, মানে ওই যে বললাম একটা ভালো লাগার থেকে আসলে নার্ভাসনেস তৈরি হয় যখন কারো প্রতি খুব ভালো লাগা থাকে। তো সেখান থেকে আমার মনে হয় যে যার পাশে আসলে জেডি ভাই বসে আছে এটা একটা বিশাল প্রাপ্তির ব্যাপার। তো সেখান থেকে খালিদের সঙ্গে কানেক্ট হওয়ার গল্পটা কি? খালেদের সঙ্গে কানেক্ট হওয়ার তার আগে ভাইয়ের সাথে আমার যেটা আমার ইস্তি ভাইয়ের যেটা মিউজিক প্রযোজনা ছিল আর ভাইয়ের পরিচালনায় ভালোবাসা যত মনে লয় করছিল, তো ওইখান থেকে হচ্ছে গিয়ে আমাদের যাত্রাটা শুরু হয়। ওকে, আর এটা একটা আসলে একটা মানে একটা স্বপ্নের মতো একটা বিষয়। স্বাভাবিক একটা ছেলে, একটা মহল্লা থেকে একটা ছেলে আজকে এখানে মেইন স্ট্রিম পিপলদের পাশে মাঝখানে বসা, তো আমি মনে করি স্বপ্ন দেখা উচিত। আর খালিদে যেরকম আমার যে অনুভূতি সেটা আর কি আমি বলে বোঝানোর মতো না। আশা করি মানে সবাই খালিদের আমাদের যে আউটপুটগুলো, খালিদের ভিতরে যে আমাদের প্রত্যেকটা কাজ ইচ অ্যান্ড সিঙ্গেল পার্সন আমরা যেরকমভাবে আমরা কাজটা সম্পূর্ণ করছি, তো এটার ভিতরে বোঝা যায় যে খালিদের ভিতরে কতটুকু আমাদের অনুভূতি বা অনুপ্রেরণা আছে। এবং আর এখানে একটা মজার গল্প আছে, এই গানটা কিন্তু র্যাপ ছিল না, আমাদের প্ল্যানই ছিল না। এই গানটার মধ্যে র্যাপের কোনো প্ল্যানই ছিল না, ঠিক আছে? তো আমি যখন এই গানটা সুর করছি, কোরাসটা সুর করার পরে জীবন ভাই, রবিউল ইসলাম জীবন ভাই গানটা লিখেছেন, উনি ছিল স্টুডিওতে। তো আমি তো খুব বেসুরা গান গাই আর কি, ঠিক আছে? তো আমি আমার বেসুরা গলা এটা গাওয়ার শেষ করে সাবাদ বেগে বলতেছি যে দেখো এটা সুরে গাও, কারণ এটা তো আমি আমার গলা দিয়ে পাঠাইলে এটা হবে না। তো ওই সময় আমার হঠাৎ করে মনে হচ্ছে জেরির একটা ফোন দিই, যে একটা র্যাপ এখানে যদি বসাই তাহলে কেমন লাগে। ওকে, তো ওরে ফোন দিয়ে বলছি তুই কোনো কিছু ফোন দিলেই ওই বলে ভাই এখন তো ভাই আমি একটু ব্যস্ত আছি, অমুক আছি টুমুক আছি, ঠিক আছে? তখন আমি বলছি তুই আসলে তোর ভালো, না আসলেও তোর ভালো। ওকে, তারপরে জেডি 1 ঘন্টার মধ্যে স্টুডিও সব সময় এটা জেডি তখন জানে না যে কি হতে যাচ্ছে। না জেডিকে বলিও নাই যে এটা খালেদের প্রজেক্টের গান বা অংশু ভাই ডিরেক্টর, আমি কিচ্ছু কারণ আমি কেন বলি নাই, কারণ আমার মনে হচ্ছে যে আমি বললে এক্সাইটেড হয়ে যাবে বা ওই আরো ভালো দিতে চাবে, ওই যেটা জানে তার থেকে বেশি দিতে চাবে। তখন
একটা ঝামেলা হইতে পারে। তো আমি বলছি তুমি একটা একটা গান এটা এনে একটা র্যাপ করো। তো জীবন ভাইও ছিল স্টুডিওতে তখন, যখন র্যাপটা লেখে করে, তো অলমোস্ট জীবন ভাই একটা লাইন লিখতেছে আর ওই লাভ মারে উঠতেছে, ভাই এইটা না এরকম না এরকম এরকম না এরকম। আচ্ছা জেডি, যদি এক কথায় এই যে খালিদের সঙ্গে কাজ করার অনুভূতি এক কথায় যদি প্রকাশ করতে বলি, কিভাবে সেটা হবে আসলে? এক কথায় ভাই এটা একটা ড্রিম প্রজেক্ট। ওকে ফাইন। আচ্ছা ভাই, এই মুহূর্তে যে বিষয়টা আপনার কাছে শুনতে চাই আমি, সেটা হচ্ছে আপনি আপনার অঙ্গনের মানে খুবই সফল একজন ব্যক্তি। তো সেখান থেকে আমরা জানি যে প্রত্যেকটা সফলতার গল্পের পেছনে একটা হারের গল্প থাকে, ব্যর্থতার গল্প থাকে। সো এরকম কি কিছু কোনো গল্প আছে আপনার জীবনে? আমি সফল কিনা এটা তো আসলে আমি ভালো বলতে পারবো না, যেহেতু তুমি বলছো আমি মেনে নিচ্ছি। আমরা বলছি কারণ কে কতখানি সফল অসফল সেটা আসলে সে নিজে বলতে পারে না, সে মানুষ বলে। সেদিক থেকে যেটা আমি মানে ইসেও বলছিলাম একটু আগে অফ মাইক, যে আমি স্টিল লার্নিং। কারণ আমি বিলিভ করি যে যার শেখা শেষ হয়ে যায় সে মনে করে সেদিন থেকে তার মৃত্যু হয়। তো আমি যতদিন বেঁচে থাকবো আমি শিখতেই থাকবো। সো সেক্ষেত্রে আমার সফলতা আরও আসবে, আমি বিলিভ করি যে সফলতা শেষ নেই। আর ব্যর্থতার গল্প তো অনেক বড়, ওটা এই একটা শোতে বলা যাবে না। ব্যর্থতা নট ইন এ সেন্স যে এমন কোনো ব্যর্থতা যেটা আসলে আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে, এরকম কিছু না। বাট থাকে না অনেক ছোট ছোট স্বপ্ন, অনেক ছোট ছোট দুঃখ, অনেক বড় বড় ব্যর্থতা মনে হয় অনেক সময়। বাট ইটস নট সামথিং লাইক যে ওই যে একটা কিছু থেকে আমার লাইফে সফলতা ট্রিগার করলো বা ওইখান থেকে আমি ইগনিশন পেলাম রণবীর কাপুরের রকস্টারের মতো, এরকম কিছু না। আচ্ছা বাট আচ্ছা হ্যাঁ, সবার লাইফেই তো কিছু না কিছু না পাওয়ার বা অপূর্ণতার গল্প থাকে, সেটা সবারই থাকে। আমি যতটুকু জানি আপনার ছোটবেলায় স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া, আপনি হয়ে গেলেন ডিরেক্টর, কিভাবে? আচ্ছা এটা তো খুব মজার একটা কোশ্চেন। আসলে যখন আমি ক্রিকেট খেলতাম তখন আসলে বাংলাদেশি ক্রিকেটটা এত বুমিং স্টেজে ছিল না। ইন্সপিরেশন ছিল, নিজে নিজেই করে যাচ্ছিলাম, বাসা থেকেও যথেষ্ট সাপোর্টিভ ছিল বাসায়। বাট একটা টাইমে গিয়ে মনে হলো যে আসলে দিস ওয়ন্ট পে দ্যাট মাচ। আর এটা যে আসলে আমার মানে আমার নিজের ডিসিশন না তাও না, এটা আমি নিজেই একটা টাইমে রিয়েলাইজ করি। ঠিক যখন আমি বিলিভ করা শুরু করি যে মেবি আই এম মানে ডেস্টিনেটেড ফর সামথিং এলস, এটা মিডল অফ দ্য ওয়েতে গিয়ে আমি বুঝতে পারি যে আসলে আমার ডেস্টিনেশন অন্য জায়গায়। তো সেদিক থেকে আস্তে আস্তে আমি ক্রিকেটটাকে একটু গিভ আপ করি। এটা আমার আই উড সে যে এটা আমার নিজস্ব ডিসিশন ছিল। বাট আমার ক্রিকেট লাভার, ক্রিকেট ফ্যানাটিক যাই বলো না কেন, ক্রিকেট ইজ মাই প্যাশন অ্যান্ড ইট উইল বি। বাট এটা নিয়ে কোনো দুঃখ নাই বা কোনো ধরনের রিগ্রেট নাই যে আমি ক্রিকেট খেলি নাই, এরকম কিছু নেই। কারণ আমার ফিল্ম মেকিং যে করবো, এই সেক্টরে আসবো, এটা আমার প্ল্যান করাই ছিল এবং আমি এই প্ল্যান মাফিকই আসছি এখানে। ফাইন। ঠিক এই সময়টাতে, ঈদের এই সময়টাতে আমাদের গেস্ট যারা আছে স্টুডিওতে, তারা আসলে কিভাবে ঈদটা কাটাচ্ছে আমি একটুখানি ইস্তি ভাইয়ের কাছে যাবো। ইস্তি ভাই, সালামি দিয়েছেন? হ্যাঁ, নাকি নিয়েছেন? কোনটা সালামি এখন কেউ দেয় না ভাই। ভাইয়ের থেকে নিয়েছেন? ভাইয়ের থেকে নিছি। আপনি ভাইয়ের দিকে তাকাইলেন, সালামি সালামি ভাইয়ের থেকে নিছি। তারপরে ছোট ভাইদেরকে দিছি। আমার একটা ছোট ভাই। সালামি দিতে ভালো লাগে নাকি নিতে ভালো লাগে? নিতে কার ভালো লাগবে? নিতে ভালো লাগে। আচ্ছা, আমি তো জানতাম সালামি দিতে ভালো লাগে। সবাই আসলে না আমার নিতে ভালো লাগে। ফাইন। আচ্ছা গাইস, ইস্তি ভাই নিতে খুব ভালোবাসে সালামি, রাইট? হ্যাঁ ওকে, ঠিক আছে। এই যে মিউজিক ডিরেকশন দিচ্ছেন, সবকিছু মিলে আমি ওই ভাইয়াকে যে প্রশ্নটা করলাম আপনার কাছে, ওইটাই জানতে চাইবো, ছোটবেলার ড্রিম কি ছিল? ছোটবেলায় ড্রিম ছিল একবার ক্রিকেটার হব। তখন অনেক ক্রিকেট খেলতাম বাংলাদেশ তো। তারপরে অনেক ইচ্ছা হলো যে প্লেন চালাবো। ওকে, তো সময়ের সাথে সাথে চেঞ্জ হতে শুরু করলো। হ্যাঁ না, তারপরে কলেজের পরে পরীক্ষা দিলাম, চোখের জন্য বাদ পড়ে গেলাম। তারপর গিটার বাজাতাম। আচ্ছা, গিটার বাজানোর শুরুটা কিভাবে? মেয়ে পটানোর জন্য এরকম? না গিটার বাজাইতাম হচ্ছে গিয়ে, কেন যে গিটারটা বাজাইছি এটা আসলে এখনো আমি জানি না। এটার আসলে কারণটা আমার কাছে জানা নেই। কারণ হচ্ছে গিয়ে আমার বাসায় আমি যখন অনেক ছোট 7-এ পড়ি, তখন আমার খালাতো ভাই আমাকে, আমার আম্মু, আমি পড়ালেখা করতাম না আর কি, তো আমার জন্য আমি যেন সবসময় বসে কেউ পড়া মুখস্থ করে, এই জন্য আমার আম্মু একটা টিচার রাখছে, সে হচ্ছে আমার খালাতো ভাই। আচ্ছা, আমার আপন খালাতো ভাই, বড় ভাই। তো সে একটু গিটার বাজাইতো। তো আমার আম্মু ছোটবেলায় আমাকে একটা বাংলা গিটার কিনে দিয়েছিল, যে জন্মদিনে আম্মু আমাকে প্রতিবার একটা করে গিফট দেয়, নতুন কোনো কিছু একটা।
তো ওই গিটারটা কোনোদিন বাজাইনি। তো ওকে দেখে হঠাৎ করে মনে হলো যে গিটারটা বাই করি, যেহেতু আমার ভাই পরেতে আসছে, তার সাথে তো একটা এটা কি জিনিস। তো ওই আমাকে একটা আদাদের টোন তুলে দিল গিটারে। তারপরে গিটারে তার লাগালাম, কীভাবে করতে করতে জানি গিটার শিখে ফেললাম। তারপরে একটা ব্যান্ড হলো, অনেক দিন ব্যান্ড করলাম, ব্যান্ডটা ভেঙে গেল। তারপরে মনে হলো যে নিজের মিউজিক বানাবো। ওকে, তারপরে অনেকের সাথে বাজাইছি গিটার। আর যেহেতু আমি গিটার বাজাই একটা মানে দীর্ঘ অনেক দিন যাবত, তো বিভিন্ন ব্যান্ডের সাথে গিটার বাজাতাম, বিভিন্ন সলো আর্টিস্টদের সাথে বাজাতাম। তারপরে একটা সময় পরে মনে হলো যে নিজের মিউজিক করাটা মানে থাকে না যে নিজের মিউজিক করবো, মানে সবার জন্য মিউজিক করতেছি। তো দেখা যাচ্ছে যে তারপরে আস্তে আস্তে একটা স্টুডিও করছি, তারপরে একটু একটু করে শিখছি, তারপরে ওখান থেকে করা আর কি। স্ট্রাগলটা কেমন ছিল এই পর্যন্ত? স্ট্রাগল তো এখনও চলতেছে, এখনও শিখতেছি, এখনও শিখতেছি বললে ভুল হবে, এখনও শিখতেছি থেকে আরও আগের লেভেলে আছি আর কি। শিখতেছি বলার জায়গাটায় যাইনি এখনও, ঠিক আছে। তো যেমন এই যে খালেদের বিজিএম করতে যে যেমন আমি এইটার আমি এছাড়া মানে আমি যেমন রেগুলার বিজ্ঞাপন বানাই, বিজ্ঞাপনের মিউজিক করি বা গান সুর করি মাঝে মাঝে, আর বিজিএম করতে পছন্দ করি। কিন্তু যত বিজিএমই করছি এতদিন পর্যন্ত, এর মধ্যে 3টা সিনেমার বিজিএম করেছি, কিন্তু ওগুলির জার্নির থেকে আমার কাছে মনে হচ্ছে খালেদ করে আমি শিখছি। এবং আমি ভাইয়াকে এই জন্য ধন্যবাদ দিতে যাবো যে ভাইয়া কোনো মোমেন্টে বিরক্ত হয় না আমার উপরে। আচ্ছা, কোনো মোমেন্টে নেই। যেমন প্রথম যখন আমাকে আমাদের খালেদ 3টা রিলে আমরা মিউজিক করছি, সিনেমার মতন, সিনেমা যেভাবে করে মিউজিক করে প্রডিউসাররা জানবে আর কি, যে ওইটা রিল আকারে সবাই দেয় যে 1টা রিল, 2টা রিল, 3টা রিল এইভাবে করে, বা 4টা রিল, 5টা রিল হয় যেটা লেন্থ অনুযায়ী। তো প্রথম রিলের মিউজিক করব আমি 4 দিন 5 দিন ব্ল্যাঙ্ক আউট। ওকে, যে কি মিউজিক করব। এর মধ্যে ভাইয়ারে বলছি যে ভাই 2টা মিউজিক বানাইছি, আপনি আসেন। কারণ আমি তো মানে কি বানাবো থাকে না, আর ওনার সাথে কাজ করতে এখানেই নার্ভাস আমি, যে থাকে না যে আমি সবসময় ভাবছি আর কি দূরে। আচ্ছা, আমি ছোট্ট করে একটু ইন্টারাপ্ট করি আপনাকে। হ্যাঁ অবশ্যই। ব্যাপারটা হচ্ছে এরকম, শুধু আমি যে নার্ভাস হই বিষয়টা কিন্তু এরকম না, ভাইয়ের সাথে যারা বসে তারাই নার্ভাস হয়। না, এটা তো নার্ভাস হওয়ার ব্যাপার না, কারণ আমি ওনার সাথে বসে কথা বলতেছি, এটা আসলে এটা আমার কাছে স্বপ্নের থেকে বড় ভাই। হ্যাঁ, এটা স্বপ্নের থেকে বড়, মানে থাকে না। তো ভাইয়া আসলো অফিসে, আসার পরে আমি ভাইয়াকে 2টা মিউজিক শোনালাম। তো ভাইয়া বললো কিছু হয় নাই, ডিলিট করে দাও। আমি তখন কি খারাপ লেগেছিল? আমি ভাইয়ার দিকে আর খারাপ লাগে না, কারণ আমি জানি এটা হয় নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কারণ আমি নিজে জানি যেটা হয় নাই। তো আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে ভাইয়া বলতেছে চলো বাইরে যাই। তারপর ভাইয়া আমাকে নিয়ে বাইরে গেল, অনেক গান শোনালো, অনেক বুঝাইলো, অনেক মোটিভেশন দিল। ঠিক আছে, তারপরে আমি বাসায় গেলাম, পরের দিন এসে তারপর থেকে মিউজিকটা শুরু হয়েছে। ওকে, তারপরেও 3-4 দিন আগেও ভাইয়া কালেকশন দিচ্ছে। এখন একটু আমার উপর রাগ যে আমি এখনো একটা মিউজিক ভাইয়ার মনের মতন হয় নাই। ভাই আমি অনেক চেষ্টা করছি ভাই। আমি যতটুকু জানি ভাইয়া, আমি ভাইয়ের কাছে যেতে চাই আবারও। আমি যতটুকু জানি যে ইন্ডাস্ট্রিতে যারা আছে সবাই আপনাকে প্রচন্ড সম্মান করে এবং সবাই আপনাকে ভয় পায়। ভয় কেন পায় এটা আমি নিজেও জানি না। না ভাইয়া, আপনি কি মানে রাগ হলে আপনি কি করেন? সেটা ধরেন খুব বেশি রাগ উঠলো, তখন কি করলেন? যারা এটা বলে তাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট যে কেউ যদি একটু বলতে পারে যে কবে কার সাথে আমি সেটের রাগ দেখাইছি, এটা আমি খুব জানতে চাই যে কেন এই ফিয়ারটা, কি কারণ। না ভাই, লুক আছে একটা ভাইয়া। আচ্ছা, ওই চাহনি লুক আছে থাকে না, আমার মা মাঝে মাঝে এরকম করতো, চোখটা খুব বড় বড় করে তাকাতো, তাতেই হয়ে যেত। না না, আমি কিন্তু সেটা আই এম ভেরি কোয়েট, এবং আমি কিন্তু খুব কম মানে কি বলবো, ইন্টারাপ্ট বলি বা ইন্টারভিন বলি, বা আমি কিন্তু আর্টিস্টকে তার ফুল ফ্রিডম দিই যতক্ষণ পর্যন্ত সেটা আর্টিস্ট হোক, মিউজিশিয়ান হোক। যে ইস্তিজের কথাগুলো বলছিল, আমি ইস্তিকে বলছি তুমি আগে তোমার মতো করো। ওকে, কারণ আমি অ্যাক্টর হোক, মিউজিশিয়ান হোক, আমি তো নতুন কোনো মিউজিশিয়ানের সাথে কাজ করি না। একদম, তোমরা অলরেডি জানো কারা কারা আমার সাথে কাজ করছে, এখন না হয় ওরা কাজ করতেছে। তো আমি বলি যে আগে তুমি নিজের মতো করে করো, তারপর যদি আমার ভালো না লাগে তাহলে আমি বলবো। ঠিক একই জিনিসটা আমি অ্যাক্টরদের ক্ষেত্রেও করি। আগে বলি যে তুমি তোমার কাজটা করো, তুমি তোমার মতো করে অ্যাক্টিং করো, না হলে আমি বলবো। যদি হয়ে যায় তাহলে আমি কিচ্ছু বলি না, কারণ আমি যদি প্রথমেই ওকে ব্লকেট দিয়ে দিই, দেখো আমি কিন্তু এটাই চাই ওটা চাই এইভাবে এভাবে করবা, তাহলে হি ওয়ন্ট বি এবল টু ডেলিভার হিজ মেইন, যেটা ও আসলে ডেলিভার করতে পারতো বা করতে চায়, সেটা আমার পাওয়ার থেকেও ভালো হতে পারতো, চাওয়ার থেকেও ভালো হতে পারতো, কিন্তু সেটা তো করতে পারবে না। তা আমি আগে নিজেরটা করতে দিই, যেটা অরিজিনালি করতে পারে।
না করতে পারলে আমি ইন্টারভিউ করি। সো আমি যখন এটা করি না সেক্ষেত্রে আসলে আমাকে সেটে ভয় পাওয়ার কি আছে, আমি তো আসলে আমি ভেরি কুল গাই আই গেস, কারণ আমাকে সবাই তো তাই বলে। কি মনে হয় যে খালিদের টিম আসছে, কি মনে হয় ভাইয়া কি যা বললো সব? হ্যাঁ ভাইয়া পুরো অপোজিট মানে বিষয়টা এরকম, হ্যাঁ মানে ভাইয়া পুরো অপোজিট ক্যারেক্টার, ভাইয়ার লুকটা বাদ দিয়ে। ওকে ফাইন, ইন আ গুড ওয়ে অর আ ব্যাড ওয়ে? ইন আ গুড ওয়ে। আর আরেকটা যেটা মানে এই যে ধৈর্যটা ভাইয়ার, যে বিরক্ত হব না তোমার কাছ থেকে। আর আরেকটা জিনিস যেটা বলতে চাই, আমি আমার এই যে কাজ করার সুবাদে অনেক ডিরেক্টরদের সাথে কাজ করা হয়েছে কম বেশি। আমি দুজন মানুষ পাইছি যারা আসলে এত ভালো মিউজিক কীভাবে বোঝে মিউজিক না করে, এইটা আসলে এই দুজন মানুষের সাথে আমার দেখা না হইলে মানে তাহলে আমি আসলে বুঝতাম না। সেটা হচ্ছে প্রথম মানুষ হচ্ছে অংশু ভাই, আর একটা হচ্ছে রায়হান খান ভাই আর তানিম অংশু ভাই। এই দুটো লোক এত মিউজিক বোঝে, যেমন ভাই আমাকে লাস্টের দিনও আমার মনে আছে যে রিল 3-র আমরা একটা কারেকশন করতাম, ভাই আমাকে বলতেছে ইস্তি এই একটা মোমেন্টে যে এখানে একটা মিউজিক লাগবে, যে এই যে ডিগে 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 এই যে বুঝাই বলার ব্যাপারটা। ভাইয়া তো মিউজিক নিয়ে কাজ করে না, তারপরেও যে ভাইয়া মিউজিকের এত কিছু জানে, এটা কিভাবে? আমি আপনাকে এটা বলতে পারবো যে অনেক মিউজিশিয়ানরা যা বোঝে না, জানে না, তার থেকে বেশি ভাই এটা ট্রু ভাই, এটা ট্রু। এবং ভাইয়ার যে ট্র্যাক লিস্ট অফ গান শোনার, এইটা অন্য জায়গার জিনিস ভাই, ঠিক আছে? মানে থাকেন, আমি অনেক মিউজিশিয়ানদেরকেও দেখছি যে ভাই বুঝো নাই যে এই মিউজিক শোনে না, ভাইয়া আমাকে বলতেছে অমুক মিউজিশিয়ানের ওইটা শুনছো, এইটা রেফারেন্স নাও, এইটা। আমি মনে হয় না আমি অনেক গান শুনি, আমার তো একটা সিলেকশন অফ চয়েস থাকি, বাট হ্যাঁ আমার প্লেলিস্ট অনেক মানে অনেক ভ্যারাইটিস অফ সং। এবং ভাইয়ের সাথে যতবারই গাড়িতে উঠি আমি কোনো না কোনো কারণে, তখনই আমাকে ভাইয়ের নতুন একটা গান শোনা, যে এই গানটা শোনো, দেখো এটা তোমার জন্মের আগের গান, এই গানটা শোনো তোমার, এটা তো ওই সময় রিলিজ। আচ্ছা ইস্তি ভাই, যদি মিউজিশিয়ান না হতেন, মিউজিক নিয়ে কাজ না করতেন, তখন কোন প্রফেশনটা বেছে নিতেন? জানি না ভাই, করি নাই তো। কোনটা টানতো আপনাকে যে আমি এটা করতাম? মানে প্লেন চালাতাম ভাই, তাহলে প্লেন চালানোর ইচ্ছা ছিল। কিন্তু বিষয়টা এরকম, আপনি যেটা করছেন সেটা মন দিয়ে করছেন। হ্যাঁ, কোন আপনি প্লেনই চালাবেন মন দিয়ে? হ্যাঁ, আকাশে উড়বো, আমার সবসময় উপর থেকে দেখতে নিচে ভালো লাগে আর কি। আচ্ছা, আমি যেমন পাহাড়ে থাকতে পছন্দ করি, মানে আমার মনে হয় যে আমি সবসময় উপর থেকে দেখবো সব, এটা আমার পছন্দ। ছোট্ট করে জানতে চাইবো আপনার কাছ থেকে, আপনি যে এত 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 অ্যাওয়ার্ড পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, আপনি সব থেকে বড় অ্যাওয়ার্ড জীবনে কোনটা মনে করেন? মানুষের ভালোবাসা নাকি অ্যাওয়ার্ডগুলো, কোনটা? অবশ্যই মানুষের ভালোবাসা না থাকলে তো আসলে অ্যাওয়ার্ড আসতো না। মানুষের ভালোবাসা সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। আর অনেকে মনে করতে পারে অংশু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছে, হি ইজ ডান ডাস্টার, মানে হ্যাঁ, তো ইটস নট লাইক দ্যাট। মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড ইজ দি মোস্ট হাইয়েস্ট স্টেজ অফ এনি পার্সন অ্যান্ড এনিথিং, বাট আমি ওখান থেকে আসলে মনে করেছি আমার আর লাইফের আরেকটা চ্যাপ্টার শুরু হয়েছে কাজের। সো আমার লাইফের সবচেয়ে বড় চেষ্টাই থাকে কন্টেম্পোরারি থাকা এবং টাইমের সাথে যাওয়া, তো সেটা থাকাটাই আমার জন্য সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় প্রাপ্তি। সেই অর্জন থেকে আমরা খালিদে ব্যাক করতে চাই আবার। যদি বলি যে খালিদ, মানুষ এই মুহূর্তে যারা আমাদের দেখছে, তাদেরকে যদি খালিদ দেখার জন্য কি এমন আছে খালিদে যে ওই মানুষটা খালিদকে দেখবে, আসলে খালিদ দেখবে? স্পেসিফিক ভাবে যদি বলি, কেন আসলে খালিদ আমরা দেখবো? খালিদ আসলে আমরা দেখবো একটা ক্যারেক্টারকে জানার জন্য, একটা স্টেরিওটাইপ ভাঙার জন্য। ওকে, আমি একেবারে ফ্র্যাঙ্কলি কথা বলছি। আর যেটা আমার সবসময় চেষ্টা থাকে, টু ব্রিং সামথিং নিউ অন স্ক্রিন, একটা ট্রেন্ড সেট করা, বিকজ আই বিলিভ আমার ট্রেন্ড সেটার, সেটাই আমি চেষ্টা করে আসছি সবসময়। আমি পপুলারিস্টিক কখনো হতে চাইও নি, সো আমি সবসময় চেয়েছি ট্রেন্ড সেট করতে। সো একটা ট্রেন্ড সেট যদি সবাই পছন্দ করে, সবার ভালো লাগে, আল্লাহর রহমতে সেটা সেট হবে, যে প্রথমবারের মতো কিছু একটা করা গেল, সেই চেষ্টা ছিল। গল্প একটা ওখানে ডেফিনেটলি আছে, একটা খুবই সুন্দর গল্প আছে, বাট গল্পটাকে নর্মালি যেভাবে বলা হয় তার থেকে একটু ডিফারেন্ট ওয়েতে গিয়ে বলার চেষ্টা করা হয়েছে। মানে এখানে কোনোখানেই আসলে গল্পটা নিয়ে কেউ খালিদ বসে যায় না, খালিদ অন দ্য রান। মানে স্ক্রিন থেকে আপনি চোখ সরাতে পারবেন না। খালিদ ইজ অন দ্য রান, তাহলে তো আমরা চোখ সরাতে পারবো একদম। সো ইটস এ ভেরি মানে হাইপার অ্যাক্টিভ স্টোরি আর কি, দেখা যাক কি হয়। ওকে ফাইন। খালিদে পলাশ ভাইকে আসলে আমরা যেভাবে দেখেছি, এর আগে আসলে আমরা এভাবে তাকে কখনো দেখা হয়নি। বারংবার যে কথাটা আসলে সবাই বলছে, আমিও বলছি, তো সেখান থেকে আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপার করতে চাই এখন। আমরা পলাশ ভাইকে কি একটুখানি প্র্যাঙ্ক কল করতে পারি কিনা? I think can always try. আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই,
এই যে ফোনটা তো এই যে পয়রা পাইছি বুঝছেন ভাই, ফোনটা পয়রা পাইছি ভাই, পয়রা পাইছি মানে এই যে পয়রা ছিল, এখন খোলা ছিল, নাম্বার দিয়ে শুরুতে এটা আসছে। আপনার নাম পলাশ, কোন পলাশ ভাই আপনি? না 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 না, আপনি কি ড্যান্সার শাহ আলম, ওই পলাশ? জি জি ভাইয়া। আচ্ছা ভাই, আমি তো আপনার খুব বড় একজন ভক্ত। ফোনটা কার ক্ষতি পারেন? ফোনটা হচ্ছে যে একজন স্বনামধন্য ডিরেক্টর আছে, তানিম রহমান অংশু, তার। না আমি তো আসলে চিনি না তাকে, চিনি না। আপনি যদি একটু মানে কিভাবে ফোনটা দিতে পারি তাকে একটু যদি খুলি কতিন আমাকে, ভালো হতো। ওরে, আপনি কই আছেন ভাইয়া? আমি ভাই এই যে আসি এখন ব্যাটারি গলির আশেপাশে আছি। ও ব্যাটারি গলি? হ্যাঁ হ্যাঁ। ও তো অংশু ভাই ব্যাটারি গলিতে গেছিল কি লেগা? আচ্ছা, এটা অংশু সাহেবের ফোন? জি জি জি। আচ্ছা, আমি তাকে কিভাবে দিব এটা যদি একটু বলতেন। তাকে দিবেন কিভাবে? জি। এখানে কি আমার নাম ছাড়া কি আর কোনো নাম আছে তার? দেখেন তার ওয়াইফ আছে, বাচ্চা আছে। আমি তো যেতে পারছি না, আপনার এখানেই শুধু ক্লিক করতে পারছি, আর কোথাও ক্লিক করতে পারছি না। আরে ভাই রে, মানে আরে ভাই, এই ফোনে আমি ছাড়া শেয়ার কারো লোক। আচ্ছা যাই হোক, ফোন ফেরত পরে দিব না, আমি আগে আপনার সাথে কথা কয়ে নেই একটু। হ্যাঁ জি 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 ভাই, কথা বলেন। আচ্ছা, এই যে আপনি তো ড্যান্সার শাহ আলম। জি জি ভাই, আমার খুব জানতে ইচ্ছে করতেছে একটা কথা। সেটা হচ্ছে আপনাকে সবসময় নাচতে দেখেছি, আপনাকে জিম করতে দেখেছি, কিন্তু আপনি আসলে আপনি ওই যে কাবিলাও ছিলেন, কিন্তু আপনার চেহারা সুরত এরকম চেঞ্জ হয়ে গেল কেবো করে, মানে এরকম দেখি নাই। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম। আচ্ছা, ঘুষাঘুষি মানে কি এটা একটু বলেন আমাদেরকে ঘুষাঘুষি নিয়ে। আপনি কখনো আপনি যে মোবাইল টোকায় পাইছেন? এরকম আছে অনেকে, ধরেন মারামারি করে, ঘুষাঘুষি করে, অনেক কিছু করে। আচ্ছা পলাশ ভাই, আমি মিজান বলছিলাম, আরজি মিজান বলছিলাম, রেডিও স্বাধীন থেকে। আচ্ছা, এটা হচ্ছে ভাইয়ের ফোন। ভাই আমাদের সামনে আছে। আমরা খালিদ নিয়ে শুনছিলাম, খালিদকে নিয়ে জানছিলাম। তো সেখান থেকে আমরা ইনস্ট্যান্ট একটা আইডিয়া করে ফেললাম যে আচ্ছা ফাইন, আমরা যদি এরকম একটা প্র্যাঙ্ক কল করতে পারি। সো আপনি আসলে এবার একটু সত্যি সত্যি বলেন, আপনি তো বললেনই না, খালিদ নিয়ে একটু বলেন। খালিদ নিয়ে হ্যাঁ প্লিজ। বললাম তো, প্রিপারেশন নিয়ে কাজকর্ম করছি, এই তো। আচ্ছা, খালিদ নিয়ে এক কথায় আমাদের শ্রোতা যারা এই মুহূর্তে শুনছে কি বলতে চান? বলতে চাই হচ্ছে, যারা অনেক বলেন সবসময় যে আমাদের বাংলা নাটকে একটু অন্যরকম নাটক দেখতে চাই, বাংলা নাটকে আমরা একটু অনেক কিছু চাই, সো তাদের জন্য এখন একমাত্র নাটক হচ্ছে খালিদ। ওকে। যারা ধরেন যে একটু গ্র্যান্ড স্কেলে কোনো কিছু দেখতে চাইছেন নাটকে, তাদের জন্য নাটক হচ্ছে খালিদ। কিংবা যারা পলাশকেও চাইছেন অন্যরকম রূপে দেখতে, তাদের জন্য হচ্ছে একমাত্র খালিদ। আচ্ছা, ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ অনেক 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 ভালোবাসা রেডিও স্বাধীনের পক্ষ থেকে। খালিদের জন্য অনেক অনেক শুভকামনা। আমি একটু বলে দিই। হ্যাঁ প্লিজ। পলাশ ভাইয়া, তোমাকে না বলে প্র্যাঙ্কটা করা আমরা হয়েছে। sorry। সবাই সরি বলে নিচ্ছে, সবাই ক্লাপ দাও। বাট জিনিসটা অ্যাকচুয়ালি খুব মজা হয়েছে, কারণ নর্মালি এগুলো তো একটু আগে থেকে নোটিফাই করা হয়। বাট আমি বললাম যে আমরা ইনস্ট্যান্টলি ট্রাই করে দেখি যে জিনিসটা মজা হয় কিনা, কিন্তু আসলে খুব মজা হয়েছে। অ্যান্ড দিস ইজ ওয়ান্ডারফুল। আর এবার ক্ল্যাপ দাও। আমি রেডিও স্বাধীনে আসছি আজকে। ওরা দে হ্যাভ ইনভাইটেড আস যে খালিদ নিয়ে একটা প্রোগ্রাম ওরা করতেছে, সো দে ওয়ান্টেড টু হ্যাভ ইউ হিয়ার। আমি বললাম পলাশ অনেক ব্যস্ত থাকে, পাওয়া যাবে না, যদি পেতে চাও তাহলে এভাবেই একটা ওয়ে আছে, কারণ তাকে ফোনেও পাওয়া যায় না মাঝে মাঝে, আমিই পাই না মাঝে মাঝে। সো তুমি হয়তো একটু অফ গার্ড হয়ে গেছিলে, বাট ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ইটস ওয়াজ আ ফান। একদম। এন্ড হোপফুলি উই হ্যাভ। কি জানেন, আপনি হয়তো যে অফিসের মধ্যে কেউ একজন ফান করতেছিলাম। না না না, ওটা আমরা বুঝছি যে তুমি, বাট তারপর জিনিসটা মজা হয়েছে, আর ইট ওয়াজ রিয়েলি 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 ফানি অ্যান্ড উই এনজয়েড। থ্যাংক ইউ পলাশ ফর বিং হিয়ার। অ্যান্ড সবাই আমরা তোমাকে অনেক মিস করতেছি, এবং এভরিবডি ইজ লুকিং ফরওয়ার্ড টু দিস নিউ পলাশ, আই মাস্ট সে। একদম, এভরিবডি। ইনশাআল্লাহ এবং সবাইকে একটা কথা জাস্ট বলতে চাই যে আমি আজকে রেডিও স্বাধীনের মাধ্যমে ধন্যবাদ আমার ডিরেক্টর তানিম রহমান অংশু ভাইকে, যিনি সবসময় চাইছেন যে নতুনত্ব কিছু নিয়ে হাজির হইতে, এবং খালিদের আগের থেকে সে আমাকে বলতেছিল যে পলাশ আমি তোমাকে আসলে একটা অন্যরকম রূপে দেখতে চাই, তো সেটার জন্য পলাশ আসলে তোমাকে এভাবে পরিশ্রম করতে হবে, এটা করতে হবে। তো আমি জাস্ট বললাম ভাই, আমি জাস্ট ওয়ান ওয়ার্ড একটা কথা বলছি, ভাই আমি করবো,
নো প্রবলেম, যেভাবে আপনি আমাকে দেখতে চান। আলহামদুলিল্লাহ। এবং ডিরেক্টর অংশু ভাই, থ্যাঙ্কস টু আওয়ার প্রোডিউসার মুন্না ভাই, ক্লাব 11, প্রত্যেককে ধন্যবাদ। হ্যাঁ, এবং এটা ক্লাব 11, মুন্না ভাই, পলাশ এবং খান ভাই যারা ছিলেন এটার সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে মুন্না ভাইয়ের কথা বলতেই হয়, পলাশ তো আছেই, ওনাদেরকে ছাড়া এটা কখনোই পসিবল ছিল না। এবং ইট ওয়াজ অ্যান ওভার অ্যাম্বিশিয়াস প্রজেক্ট ইন টার্মস অফ এভরিথিং, এবং এই 2টা লোক বা 3টা লোকের সাপোর্ট ছাড়া এটা কোনোভাবেই করা পসিবল ছিল না, অন্তত বাংলাদেশি কনটেক্সটে, ইন টার্মস অফ আমি যদি এটাকে নাটক হিসেবে ধরি। সো অল ক্রেডিট, আই উড গিভ দ্য ফার্স্ট ক্রেডিট টু পলাশ অ্যান্ড এভরিবডি এলস। থ্যাংক ইউ সো মাচ। এখানে ইশতি আছে, এখানে জেডি আছে, এখানে সাফাত আছে, আপাতত শিফাত। তো আমি ওরা সবাই আসছে আমার সাথে, ওদেরকে অ্যাকচুয়ালি ইনভাইট করা হয়েছিল, মানে আমি সহ, যেন আমরা এখানে এসে খালিদকে নিয়ে একটু কথা বলি, কাজ দে আর ভেরি মাচ লুকিং ফরওয়ার্ড টু দিস প্রজেক্ট। তো তোমাকে হঠাৎ করে এভাবে ফোন দিয়ে বসলাম, কিছু মনে করো না, তুমি অনেক বিজি থাকো। এবং এটার জন্য আমরা খুবই সরি। আমরা কেউ সরি না, আমি সরি। তুমি খুব ভালো অ্যাক্টিং করছো আমার কাছে। ওকে ভাইয়া, পলাশ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। ওকে, সবসময় যেটা আপনারা দেখেন সেটা হচ্ছে মিজান রেডিওতে প্র্যাঙ্ক করে, কিন্তু আজকে আসলে যে মানুষের সামনে বসে প্র্যাঙ্ক করলাম সেটা আমার জন্য অনেক ভয়ের ব্যাপার, কারণ পলাশ ভাই, সো বিশাল একটা ব্যাপার। ঠিক এই মুহূর্তে আমি জেরি ভাইয়ের কাছে আবারও ব্যাক করবো। এই যে খালিদ টিম সবকিছু মিলে অভিজ্ঞতাটা কেমন? অভিজ্ঞতার থেকে হচ্ছে গিয়ে এখান থেকে শিখতে পারছি অনেক কিছু, এবং আমি একটা পার্সোনাল একটা মানে সিন শেয়ার করতে চাই, যেটা হচ্ছে যে খালিদের যখন আমাদের মিউজিক ভিডিও শ্যুট হয়, তো বেসিক্যালি আমরা তো পর্দার পেছনে, আমরা র্যাপার বা এখানে গান মিউজিশিয়ান যারা, তো বললাম না যে ভাইয়া সবার থেকে আলাদা, উনি আমাদের ওইখানে নিয়ে আসে, এবং ওইখানে তো আমরা মানে অ্যাক্টিং করি গানে, আমাদের কিন্তু অ্যাপিয়ারেন্স ওইখানে দেওয়া আছে। বেসিক্যালি এই সিনগুলোর ভিতরে হচ্ছে গিয়ে মানে আমার সারাউন্ডিংয়ে যে হিপহপ যে আর্টিস্টগুলি থাকে, যদি আমি স্পেসিফিকভাবে র্যাপটা বোঝাই, র্যাপারের গানটা থাকে, বাট র্যাপারকে অ্যাপিয়ারেন্স দেওয়া হয় না। তো এইটার ভিতরে টোটালটাই ভাইয়ার চিন্তা ছিল। ইভেন আমরা যখন শ্যুট কমপ্লিট করছি, তো কমপ্লিট করার পর মানে যেটা থাকে যে শ্যুট শেষ চলে যাওয়া, বাট না, ওইখানে ভাইয়া আমাদের বলতেছিল এখন দেখো যে অ্যাকচুয়ালি শ্যুটটা কিভাবে করা হয়, কে কি আসলে ভাই সেটের ভিতরে যে সিন, বিহাইন্ড দ্য সিন খালিদের, ওইটা আরেকটা স্টোরি ভাই। খালিদ তো একটা মাস্টারপিস, এটা আসতে যেতেছে, এবং এটার আপনাদের ইমেজিনের বাইরে এটা কি হইতে যেতেছে। ইভেন মানে আমরা ফ্রেম দেখছি, লাইটিং দেখছি, যে ফ্রেমিংগুলি, এটা মানে অ্যাজ এ যদি আমাকে অডিয়েন্স হিসেবে আপনি আমারে বলেন, আমি এটা বাংলাদেশে ফার্স্ট দেখছি ভাই, এটা আমি ফার্স্ট দেখছি, আমি জানি না এটা কে কি দেখছে। মনে হয় প্রথমবার খালিদে এরকম কিছু বিষয় আছে যেগুলো চোখে পড়ার মতো। এক্স্যাক্টলি, এবং এটা তো সেটটাই আমরা ওয়েট করতেছি, তাহলে এটার বিহাইন্ড দ্য সিনে যে কি হয়েছে। একদম আমরা অপেক্ষায় আছি খালিদ দেখার জন্য, এবং খালিদের যে ডিরেক্টর আমাদের সবার প্রিয় অংশু ভাই, সো অংশু ভাইয়ের কাছে আমরা যাব ঠিক একদম শেষের দিকে। আসলে আমরা চলে এসেছি, 1 ঘন্টার মতো হয়ে গেছে, কিভাবে হলো সেটা আমি জানি না। সো ঠিক সেই সময় এসে কি বলার রয়েছে আমাদের দর্শক এবং শ্রোতাদের জন্য? I thoroughly enjoyed being here, রেডিও স্বাধীন, অ্যান্ড ডেফিনেটলি খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, এবং ইউ আর ভেরি, আই উড সে, তোমার মধ্যে একটা প্যাশন কাজ করে, যেটা বুঝলাম। এটা যদি তুমি ধরে রাখো তাহলে খুব ভালো হবে, এবং আমি চাই যে রেডিও স্বাধীনে আরও ভালো ভালো প্রোগ্রাম হবে, শুধু খালিদ কেন, আরও অনেক প্রোগ্রাম, আরও অনেক ডিরেক্টর, আরও অনেক টিম মিউজিশিয়ান এখানে আসবে, এবং তারা তাদের কন্টেন্ট প্রমোট করবে, এবং তাদের কাজের মানুষ সমানভাবে ভালোবাসবে। সো খালিদের টিম জায়গা থেকে যেটা আমরা বলতে পারি যে প্রত্যেকটা লোক আসলে দে হ্যাভ ডান দেয়ার বেস্ট, দে হ্যাভেন ডান দেয়ার 100%, দে হ্যাভ ডান দেয়ার 200%। ওরা যে বললো ওরা রাতে ছিল, ওরাও আমাদের সাথে রাতের পর রাত জাগছে, কারণ সবাই আসলে ওই গ্রুপটার মধ্যেই ছিল, যে নোবডি ফেল্ট লাইক যে বোরিং লাগতেছে একই জিনিস বারবার। কারণ শুটিং তো ইজ বেসিকলি, আমরা যখন এডিটেড ভার্সন দেখি, আমরা দেখে অনেক ধরনের কমেন্ট করি, অনেক ধরনের রিয়াকশন দিই, বাট একটা 2 মিনিটের ক্লিপ বার করতে যে কতখানি ঝামেলা পোহাতে হয় সেটা যারা শুটে থাকে তারা বোঝে। সো অনেক সময় বোর্ডাম চলে আসে, আর শুটিং জায়গাটা কিন্তু আনন্দের না, মজার না, গরম,
অনেক লোকজন থাকে, অনেক ধরনের প্রবলেম থাকে, বাংলাদেশে শ্যুট করা ইজ নট ইজি। তো ওটার মধ্যে থেকে সবাই আমরা আসলে একটা ধুনের মধ্যে ছিলাম, কারণ সবাই ওয়াজ এ ফ্যামিলি, ওয়াজ এ টিম। তো ওই জায়গা থেকে একটা জিনিসের ভাইব তখনই পাওয়া যায় যে জিনিসটা ভালো হচ্ছে, যে যখন আসলে বিহাইন্ড দ্য সিন যেটা ও বললো সবাই ফিল করে যে না উই আর পার্ট অফ ইট, তখনই বোঝা যায় যে কাজটা ভালো হচ্ছে। অ্যাটলিস্ট ডিরেক্টর বুঝতে পারে যে সবাই যখন একটা নোটেশনে থাকে। বা তারপরে এন্ড অফ দ্য এটা দর্শকদের কল, তাদের ভালো লাগতে হবে, আমরা শুধু বললে হবে না। আমাদের সবার চেষ্টা ছিল, ভালোবাসা ছিল, যে কারণে আজকে আমরা সবাই এখানে আসছি, বলছি তোমার সাথে কথা খালিদ নিয়ে। তো আমরা জাস্ট এখন ওয়েট করতে পারি যেন সবাই ভালোবাসে কাজটা, এটাই সবার কাছে আবেদন থাকবে। এবং অপেক্ষার ফল নাকি সুমিষ্ট হয় আমি জানি না, সেটা খালিদের ক্ষেত্রে আমরা দেখতে পারবো। সো ঠিক এই সময়টাতে এসে আমরা বিদায় নিতে যদি ইস্তি ভাই কিছু বলতে চান আমাদের দর্শক এবং শ্রোতা যারা রয়েছে। বলতে চাই যে ধন্যবাদ অংশু ভাইকে, কারণ উনি আসলে বিলিভ করছে যে পারবো করতে, ঠিক আছে। ধন্যবাদ যে উনি বিরক্ত হয় নাই, একদম ধন্যবাদ যে আমার মাইট দেয় নাই, ঠিক আছে। আর দিন শেষে যে শেষ করতে পারছি, এবং এটাতেই আমার কাছে আর কি থাকে না, এটার অনুভূতিটা খুব অন্যরকম আমার জন্য আর কি। আর এটাই সবাই খালেদকে দেখবেন, দেখে ভালো লাগুক খারাপ লাগুক, ভালো হয়েছে খারাপ হয়েছে সব জানাবেন। তো বলতে চাই যে আসলে সবাই খালেদ দেখবেন, খালেদ দেখে ভালো লাগুক আর খারাপ লাগুক জানাবেন, তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কোনটা ভালো কোনটা হয়েছে। আমি ওদের তিনজনের ব্যাপারে একটু ছোট করে বলতে চাই, প্লিজ। নট অ্যাজ আ ডিরেক্টর, অ্যাজ দেয়ার মেট বলি বা টিম গায়ে বলি, নট অ্যাজ দেয়ার ব্রাদার, বিগ ব্রাদার, এই ধরনের কিছু না। ওরা দে হ্যাভ ডান দেয়ার বেস্ট। ইস্তি ইজ ভেরি ট্যালেন্টেড, হি ইজ ভেরি মাচ গিফটেড, যেটা আমি বারবার বলছি, এবং ওর মধ্যে একটা ভার্সেটালিটি আছে, ও কিন্তু সব ধরনের গান করতে পারে। আমি খুব বেশি দিন ধরে ওকে চিনি না, অ্যারাউন্ড কাজ করা হচ্ছে 4-5 বছর ধরে, আমার অনেকগুলো কাজের বিজিএম এর মধ্যে করে ফেলেছে। যেটা বলছিল যে খালিদের এক্সপিরিয়েন্সটা অল টুগেদার একেবারেই ডিফারেন্ট, এত লোডের উপরে আগে পড়ে নেই। তো ও অনেক কিছু শিখতে পারছে, আমি ওর ব্যাপারে অনেক কিছু নতুন করে গত 1 বছরে জানতে পারছি, যেটা আমার ধারণা ছিল না। মানে আই হ্যাড জিরো আইডিয়া অ্যাবাউট দিস থিংস, যে হাউ ভার্সেটাইল হি ইজ। তো আমি আশা করবো যে ইস্তিটাকে নিয়ে সামনে আগাবে, কারণ হি ইজ ভেরি ট্যালেন্টেড, এবং আমি চাই দর্শক ওরা আরও বেশি কাজ পাক এবং ও নিজেকে আরও বেশি করে তুলে ধরুক। জেডি ইজ এ ভেরি গুড ফ্রি স্টাইলার বলি, র্যাপার বলি, যাই বলি না কেন, হি ইজ ভেরি অলসো ভেরি ট্যালেন্টেড অ্যান্ড ডাইনামিক। অ্যান্ড সবচেয়ে বড় কথা, খুবই ভদ্র একটা ছেলে, তিনজনেই খুবই ভালো। হ্যাঁ, আর সাফাতের ব্যাপারে বলতে চাই, ওকে আমি চিনতাম না, আমার জন্য দিস ইজ আ ভেরি গুড অপরচুনিটি ফর মাই সেলফ, যে আমি ওকে থ্রু আসোনা ওর ব্যাপারে জানতে পারলাম, যদিও সেটা খুব কোইন্সিডেন্টলি একটা ডেমো ভয়েস থেকে এই জায়গায় চলে আসছে। বাট সাফাত হ্যাজ আ ভেরি গুড পোটেনশিয়াল ইন দ্য ইন্ডাস্ট্রি, কারণ হি হ্যাজ আ ভেরি ওয়ান্ডারফুল ভয়েস, ভেরি গুড ভয়েস। সো ওর জন্যও এটা অনেক ভালো একটা শুরু হতে পারে থ্রু খালিদ। বাট এটা আমার ক্রেডিট না, এটা ওরা আমাকে ওদের উসিলা মনে করতে পারে, আমি ওদেরকে আমার উসিলা মনে করি। সবাই সবার ট্যালেন্ট, সবাই সবার যোগ্যতা নিয়েই পৃথিবীতে আসে, খালি একটা মিডিয়াম বা উসিলার দরকার হয়, সেটা সবাই সবার জন্য সমান। সো আমিও একই সাথে এই ব্যাপারে আই ফিল আই এম ভেরি ফরচুনেট, এবং আই এম প্রিটি শিওর যে ওরাও দে অলসো ফিল দ্য সেম। শাফাত ভাই কেমন লাগছে? জাস্ট বিং হাম্বল, এটা অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য ক্রেডিট গোস টু অংশু ভাই। ঠিক এই মুহূর্তে একটা কথা আমার খুব করে বলতে ইচ্ছা করছে এবং বলতে চাই, আমার এই ছোট্ট জীবনে আমি যতগুলো মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে তারা আসলে খুব বেশি, যত বড় মনের মানুষ হয়, যত বড় মাপের মানুষ হয়, তারা তত বড় মনের মানুষ হয়। লাইক বট গাছের মতো, যত বড় হয় তত নুয়ে পড়ে। সো আমার কাছে মনে হয় যে অংশু ভাইয়া আসলে সেই রকম একজন মানুষ। শেষ প্রশ্ন আপনার কাছে, মানুষ কি যত গুণী হয় তত বিনয়ী হয়? আমি জানি না যে আসলে যতখানি বলছো ততখানি আমি ডিজার্ভ করি কিনা, কারণ আমি বললাম, যেটা আমি বলছিলাম শুরুতেই অফলাইনেও যেটা নিয়ে কথা হচ্ছিল, যে আই এম স্টিল লার্নিং। আমার মনে হয় প্রত্যেক দিন আমি প্রত্যেকবার সবার কাছ থেকে শিখি। যেটা আমি বলছিলাম যে আমার সামনে একটা 5 বছরের বাচ্চা বসে থাকলেও আমি বিলিভ করি, অ্যাজিউম করি যে ও আমার থেকে বেশি জানে, এবং এটা অনেক বড় একটা স্ট্রেংথ। মানে আমি অ্যাটলিস্ট এভাবে চিন্তা করি। আর আবারও বলছি, আমি জানি না আমি কতখানি বড় বা কী, বাট চেষ্টা করি, চেষ্টা থাকবে, সারা জীবন থাকবে। আর তোমার প্রশ্নের মধ্যেই তোমার উত্তর ছিল যে গাছে যত বেশি ফল থাকে সে গাছ সেটার ভারে তত বেশি নুয়ে পড়ে। তোমার প্রশ্নে সেটার উত্তর ছিল একদম ভেরি ট্রু। সো খালিদ টিমের জন্য অনেক 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 শুভকামনা রেডিও স্বাধীনের পক্ষ থেকে। খালিদ খুব বেশি ভালো করুক, আমরা প্রত্যেকে খালিদ দেখব, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিতে চাই। এবং যে কথা বারবার আপনি শুনছিলেন, যে গানের ইতিহাস আমরা পেছন থেকে শুরু থেকে শুনছিলাম, যে গানের ঘটনাগুলো আমরা জানছিলাম, কেমন হয় যদি সেই গানটা
এখন আমরা শুনতে পারি লাইভে। তো আমরা সেই গানটা শুনতে শুনতে বিদায় নিব, কিন্তু সবাই আমরা একসঙ্গে 3, 2, 1 ঈদ মোবারক। আচ্ছা আচ্ছা, ওকে 3, 2, 1 ঈদ মোবারক। ওকে, আমরা গানে যাচ্ছি। উড়িয়ে দিলাম হাসি, কুড়িয়ে নিলাম স্বপ্ন, এক ঝলক দেখার পরে তোমাতে আমি মগ্ন। উড়িয়ে দিলাম হাসি, কুড়িয়ে নিলাম স্বপ্ন, এক ঝলক দেখার পরে তোমাতে আমি মগ্ন। পড়েছি কোন জ্বালাতে, দুজনে চাই পালাতে, ডাকি যে ইশারাতে, খেয়েও কি দেখো না, বুঝেও তুমি বোঝো না, আমাকে কেন খোঁজো না, ছড়িয়ে আলো যোজনা, আসো না কাছে আসো না, বুঝেও তুমি বোঝো না, আমাকে কেন খোঁজো না, ছড়িয়ে আলো যোজনা, বাসো না ভালোবাসো না। ভালোবাসার অনুভূতি মনে প্রাণে লাগে কেন, কাছে আসো না বেবি দূরে দূরে থাকো কেন, ইউ আর মাই লাভ বেবি, ইউ আর মাই ফার্স্ট ওয়ান। তোর কথা মনে ভেবে শুধু করে জ্বালাতন, তুই তো নেশার গুলি বুকে লেগে আমি গান, মেডিটেশন তোর টন পুরাপুরি হাইজন, তোর বাদে মিলিটেট ব্ল্যাঙ্ক আমার এই মন, তোরে নিয়ে আকাশে সেন্ড মি দ্য লোকেশন। ঈদ স্পেশাল আমি যদি হতাম।